আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ১ বছর ধরে আমাদের রাজনীতির যে আকাশ, এই আকাশে যে কত রংধনু আসলো, আর সেই রংধনু রং কীভাবে যে মিলিয়ে গেল, আমরা যারা সাধারণ জনগণ আমরা বুঝতেই পারলাম না। যখন বিপ্লব হলো, তরুণ তুর্কি যারা এই বিপ্লবের নায়ক হিসেবে যাদেরকে আমরা দেখলাম, মনে হলো তারা আমাদের নিকট আবাবিল পাখি, কোত্থেকে যেন এসেছেন। তারা যেখানে যেতেন অমনি সেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত। তারা যখন ডাক দিতেন রাজুতে আয়, অমনি হাজার হাজার ছেলে মেয়ে সেই রাজুতে চলে যেত, অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। সচিবালয় গণ্ডগোল, প্রেস ক্লাবের সামনে এমন কোনো পরিস্থিতি, কিংবা কোথাও শ্রমিকরা আন্দোলন করছে, কেউ পারছে না, পুলিশ পারছে না, মিলিটারি পারছে না। তো আমাদের সেই আবাবিল পাখিদেরকে ডাকা হলো, তারা যাচ্ছে, আর মুহূর্তের মধ্যে সেখানে একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে, এবং সেই ইতিহাস ৩ মাসের বেশি টিকল না। এরপর আমরা দেখতে পেলাম ডিসি নিয়োগ হয়, এসপি নিয়োগ হয়, নতুন নতুন দরবেশের আবির্ভাব ঘটে। ইয়া লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরা, দেখলে মনে হয় যে একেবারে এই মুহূর্তে আসমান থেকে কোনো দেবদূত মানুষের সুরতে সম্ভবত আমাদের সচিবালয়ে চলে এসেছে। এবং এ সকল নব্য যারা দরবেশ, তাদের যে কুকর্ম, তাদের যে অঙ্গভঙ্গি এবং তাদের কুকর্মের ধরন এবং প্রকৃতি, সেগুলো দেখে মনে হলো আগে যারা দরবেশ ছিলেন তারা অবোধ শিশু ছিলেন, একেবারে শিশু। তাদের যাকে বলে সুন্নাতে খতনা হয়নি, দাড়ি মোছ কিচ্ছু ছিল না। মানে একটা ৪-৫ বছরের ছেলের মুখে নকল দাড়ি লাগিয়ে দিয়ে, মাথায় জুব্বা পরিয়ে, শরীরে জুব্বা পরিয়ে, মাথায় পাগড়ি ঠাগড়ি দিয়ে তাকে যদি রঙ্গমঞ্চের দরবেশ সাজানো হয়, তাহলে যে তারা পারফর্ম করবে সেইভাবে অতীতে আওয়ামী লীগ আমলের যে দরবেশ, তাদের যে নৈপুণ্য, সেই নৈপুণ্যটা আসলে এই বিপ্লব পরবর্তী যে কয়জন দরবেশকে আমরা দেখেছি সেই দরবেশদের তুলনায় সেরকমই মনে হয়েছে। গেল দরবেশ, সেই দরবেশ টিকল না। এরপরে সচিবালয় কেন্দ্রিক আরও কিছু দালাল ফড়িয়া, এর মধ্যে মেয়ে দালাল আছে, পুরুষ দালাল আছে, তারা আসলো, তারাও বেশি দিন টিকল না, তারা চলে গেল। মধ্যেখানে শুনলাম অমুক ডিসি নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেন, সচিব নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেন। আমরা সিসি করতে হয়, থুথু মারতে হয়, প্রতিবাদ করতে হয়, এই জিনিসগুলো পর্যন্ত ভুলে গেলাম, কেননা আমরা খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম, চোখ আমাদের ছানা বড়া হয়ে গিয়েছিল। গেল সেই পর্ব। তারপর আসলো নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক, কিংস পার্টি। একটার পর একটা কিংস পার্টি হচ্ছে। যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবে, অথবা মন্ত্রী হবে, এমপি হবে, টাকা পয়সার কোনো সমস্যা হবে না। কিন্তু ২ মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই। বিপ্লবের ধারক বাহক রূপে যে পার্টিটির নাম শোনা গিয়েছিল, সেই পার্টিটির অবস্থা এখন টানাটানি, দুর্ভিক্ষ কবলিত, বন্যা পীড়িত। তো রুচির দুর্ভিক্ষ সব মিলিয়ে কেমন যেন হয়ে গেছে রাজনৈতিক অঙ্গন। জাতীয় পার্টি নামক একটি দল একসময় ছিল, এখন কি অবস্থায় আছে আমরা বলতে পারবো না। এটা রওশন এরশাদ বলতে পারবেন, জিএম কাদের বলতে পারবেন, জিএম কাদেরের যে সঙ্গী শামীম হায়দার পাটোয়ারি তিনি বলতে পারবেন, বা অপরপক্ষ যারা কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদের মতো যারা কিংবদন্তির নেতা বাংলাদেশের রাজনীতিতে, তারা বলতে পারবেন যে জাতীয় পার্টি আসলে এখন কোন অবস্থায় আছে, ভবিষ্যৎ কি। তাহলে বাকি রইল ৩টি দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত। গত ১ বছর ধরে জামাতের যে উল্লম্ফন, তাদের যে দাড়িপাল্লা, তাদের যে হম্বিতম্বি, মানে অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হয়ে গেছে। এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইসলামী বিপ্লবটা কি ইরানের কায়দায় তারা পরিচালিত করবেন, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা কি ইরানের মতো হবে,
জামাতের আমির কি আয়াতুল্লাহ হবেন? তারপর বাকি জিনিসগুলো ইরানে যে কাঠামো সেরকম হবে কিনা, অথবা এমন কিছু ঘটবে কিনা যে আফগানিস্তানের মতো এমিরেত আফগানিস্তানের মতো হবে কিনা, তাও তারা ভাবতে পারছেন না। অথবা তারা কি কিংডম অফ সৌদি আরাবিয়া, এদের মতো একটা শরিয়া আইন, এদের মতো একটা রাষ্ট্র কাঠামো, এদের মতো একটা কিংশিপ, এরকম কিছু তৈরি করবেন কিনা, এগুলো নিয়ে মানে তাদের অভিব্যক্তি হলো তারা একেবারে সেই আলেকজান্ডারের মতো। আলেকজান্ডার যখন পারস্য অধিকার করতে গেলেন তখন তার কাছে সাকুল্যের সৈন্য আছে 40,000, আর অপরদিকে তার অপোনেন্ট দারায়ুস, তৃতীয় দারায়ুস, তার সৈন্য সংখ্যা 3.5 লাখ, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি এবং ইফেক্টিভ আর্মি সারা দুনিয়াতে। তখন 1 নম্বর পরাশক্তি হলো পার্সিয়ান আর্মি। তো সেই আর্মির সামনে 40,000 একেবারে আসছেন। এখন যেভাবে আমাদের হাসনাত, সার্জিস, এদেরকে নিয়ে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদরা ঠাট্টা মস্করা করে, তদ্রুপ পারস্যের যারা জেনারেল তারাও ওই আলেকজান্ডারকে নিয়ে ওরকম ঠাট্টা মস্করা শুরু করলেন। তো আলেকজান্ডার এই অবস্থাতে সেই যে যুদ্ধের আগের দিন তিনি সৈন্যদের নিয়ে একটা ভাষণ দিলেন, এবং সেই ভাষণে তিনি বলার চেষ্টা বললেন যে আমরা তো বিজয়ী হয়ে গেছি। এর কারণ হলো তিনি নিজেকে প্রথম দিন থেকে তিনি এবং তার মা বলার চেষ্টা করেছিলেন যে তিনি বিধাতার পুত্র, দেবতার পুত্র। তার জন্ম সাধারণভাবে হয়নি, দেবতার সঙ্গে তার মায়ের মিলনে তার জন্ম হয়েছে। কাজেই তার কথা, তার কর্ম, তিনি যেটা বলেন সে অসম্ভব হয়ে যায়, এই বিশ্বাসটা তিনি তার সৈনিকদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তো তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সৈন্যদেরকে বলছিলেন যে আমরা তো বিজয়ী হয়ে আছি, এটা তো লিখিত আছে, শুধু কালকে তোমাদেরকে এই তলোয়ারটা নিয়ে একটু দাঁড়াতে হবে। এই ছিল আলেকজান্ডার। এখন জামাতের যারা নেতাকর্মী বিভিন্ন স্তরে যারা টেলিভিশনে আসছেন, পূজা মণ্ডপীকে বক্তব্য দিচ্ছেন, কোর্ট কাছারিতে বক্তব্য দিচ্ছেন, সমাজে যারা ঘাড় ফুলিয়ে গল ফুলিয়ে গলার রগ শক্ত করে যারা কথাবার্তা বলছেন, ভাবখানা এরকম যে তারা বিজয়ী হয়ে গেছেন, বাকিটা শুধুমাত্র শপথ নিতে একটু সময় হচ্ছে। আর শপথ নিতে তারা একটু সময় নিচ্ছে এই কারণে যে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে এমিরেটসটা বা রাজ্য ব্যবস্থাটা, শাসনতন্ত্রটা কোন পর্যায়ে হবে, এই তাদের কনফিডেন্স। তাহলে জামাতের পরে বাকি রইল কি বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি রাজনীতি মূলত নির্ভর করছে ভাইয়া কখন আসবেন, অর্থাৎ তারেক রহমান সাহেব কখন আসবেন, তিনি কোথায় থাকবেন, তার বাসা ভাড়াটা কে করবে, কয় রুমের বাসা, তারপর তিনি যে লন্ডনে আছেন সেখানে যে জিনিসপত্র আছে সেগুলো কি তিনি রেখে আসবেন, বিক্রি করে দেবেন, না কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অনেকে বলছে এই কালকে আসবেন, অনেকে বলছে কয়েক সপ্তাহের মধ্যে, অনেকে বলছেন কয়েক মাস, অনেকে বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে তিনি আসবেন, অনেকে বলছেন যে না এত ঝামেলার দরকার নেই, তিনি একেবারে শেষমেশ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, 280টি সিট পেয়ে যাবে, তখন এয়ারপোর্টে তিনি আসবেন এবং পুরো দেশ জাতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেবে। এই হলো ভাইয়ার আগমন, ভাইয়া আসবেন। অন্যদিকে আওয়ামী লীগের যে রাজনীতি, সে রাজনীতির দুটো খুচরা দিক আছে। একটা খুচরা দিক হলো ঝটিকা মিছিল, তারা ঝটিকা মিছিল করছে। 2 নম্বরে তারা যেটা করছে সেটা হলো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তারা ফাটিয়ে ফেলছে, এবং সেখানে সেই আওয়ামী লীগের যে ফ্যান পেজ, তারপরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ, এরপরে ইউটিউবের বিভিন্ন ইউটিউবার চ্যানেল, সেখানে আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা সাক্ষাৎকার দিচ্ছেন, কথাবার্তা বলছেন, অ্যাজ ইট ইজ কিছুই হয়নি, কিন্তু তারা একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা একবার বলছেন যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি রেস্টে আছেন ভারতে, তিনি আবার আসবেন। আর পক্ষ বলছে যে না ঠিক আছে, তিনি পদত্যাগ করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তিনি সেটা মেনে নেবেন। আচ্ছা, তিনি নিজেও শেখ হাসিনা বিভিন্ন কথায় একবার বলেছেন তিনি পদত্যাগ করেননি, আবার তিনি বলেছেন পদত্যাগ করেছেন, আবার তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগ কোনো কিছুই মেনে নেবে না। তো এই গেল দুটো ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ামী লীগ। 3 নম্বরের ক্যারেক্টারিস্টিক্স যেটি দেখা যাচ্ছে
সেটি হলো আপা আসবেন। কিভাবে আসবেন? তিনি টুস করে ঢুকে পড়বেন এবং তিনি এটা নিয়ে বেশ নাটকীয়তা করছেন। তিনি বলছেন দুই একজনের সঙ্গে কথাবার্তা যে আমি খুব কাছাকাছি আছি। মানে আমরা জানি যে তিনি দিল্লিতে আছেন, কিন্তু যার সঙ্গে তিনি কথাবার্তা বলছেন তার মাধ্যমে তার প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য তিনি বলার চেষ্টা করছেন তিনি খুব কাছাকাছি আছেন। কোথায়? হয়তো ত্রিপুরাতে। অর্থাৎ ত্রিপুরাতে যদি তিনি থাকেন তো ত্রিপুরার ওখানে যে গুয়াহাটি, আসামের গুয়াহাটি আছে, আর ত্রিপুরার যে রাজধানী আছে সেখান থেকে কুমিল্লাতে আসতে, আসামের গুয়াহাটি থেকে সিলেটে আসতে, অথবা পশ্চিমবঙ্গ সেখান থেকে বনগাঁও হয়ে আমাদের সেই বাংলাদেশের যশোরে ঢুকতে খুব বেশি সময় লাগবে না। অথবা তিনি যদি মুর্শিদাবাদ